তখন আমি মাকে প্রথমে ডেকেছি যে বাথরুমে যাব, তো মাকে ডেকেছি। এবার মাকে বললাম আমি গেটটা খুলে বাইরে যাচ্ছি, তুমি এসো। তো মা কোথাও একটা মানে উঠতে গিয়ে ঘুমে, স্বাভাবিক রাত 3টের সময় গাঢ় ঘুম, তো মা আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি আর মাকে ডাকিনি, তো ঠিক আছে লাইট জ্বালিয়ে নিয়েছি, আমি একা একা গেছি। এবার বাথরুমে ঢুকেছি। এবার যখন বেরোচ্ছি, এবার বেরোনোর সময় আমি দেখলাম একটা পা দাঁড়িয়ে রয়েছে বাথরুমের একটু মানে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে আছে। তো আমি ভেবেছি হয়তো বাপি। এবার আমি যখন আস্তে আস্তে দরজাটা খুলছি, মানে বাথরুমের দরজাটা, আমি দেখলাম বুট পরা। তো ভাবলাম রাত্রেবেলা বাপি কেন বুট পরবে, চপ্পল পরে। এবার আস্তে আস্তে আমি নিচ থেকে ওনার দিকে তাকাচ্ছি, ওপর দিকে আস্তে আস্তে ওনাকে আমি অ্যানালাইসিস করছি নিচ থেকে ওপর দিকে, মানে আমি আস্তে আস্তে দরজাটা খুলছি আর আস্তে আস্তে ওনার দিকে তাকাচ্ছি। তো খোলার পরে আমি প্রথমে তার পায়ের দিকে নজর গেল, দেখলাম বুট পরা, তারপর দেখলাম ট্র্যাক প্যান্ট পরা। এবার তারপর যখন পুরোপুরি দরজাটা আমি খুলে ওনার মুখের দিকে আমি তাকিয়েছি, মানে আমার কি বলবো, গায়ের মধ্যে একদম কাটা দিয়ে উঠেছে। বললাম এটা কে, মানে একটা টোটালি আননোন একটা পার্সন, তাকে আমি চিনি না। টুপি পরা ছিল, শীতকাল ছিল, টুপি পরা, সোয়েটার পরা, বুট পরে সে দাঁড়িয়ে আছে এবং তার চোখগুলো অস্বাভাবিক লাল চোখ, হয়তো নেশাগ্রস্ত ছিলেন, সে দাঁড়িয়ে আছে। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আর আজ আমাদের মধ্যে রয়েছেন এই প্রজন্মের একজন উদীয়মান প্রতিভা, ঋত্বিকা মালাকার। নমস্কার। ঋত্বিকা মালাকার প্রথমত তিনি একজন ভাবী আইনজীবী, অর্থাৎ তিনি আইন বিভাগের একদম এটাই লাস্ট ইয়ার, তাই তো? ফাইনাল ইয়ার এক কথায়। সেই সঙ্গে ওর ডাকনাম তিতলি। ও খুব ভালো একজন অভিনেত্রী। ও হচ্ছে ভোদাই পাল, ডিটেকটিভ ইন প্রাইভেট। আচ্ছা, মানে আপনারা সেই গদাই আর ভোদাই, বিখ্যাত ডিটেকটিভ। ওহ বাবা, কি সৌভাগ্য আপনাদের কাছ থেকে দেখলাম। সেই ব্যাপার তো আপনাদের তো খুব নামডাক। আমি শুনেছি আপনাদের কথা, টিভিতে দেখেছি আপনাদের। হ্যাঁ, টিভিতে দেখেছি। ভাবো তো কি ভাগ্য আমাদের। আরে আপনারা সিরিয়াল করেন তো, এই দেখেছো? খুব ভালো। একসময় বেশ কিছু ছবিতেও অভিনয় করেছিল। এখন যেহেতু পড়াশোনার চাপের জন্য ওই মুহূর্তে অভিনয় থেকে একটু দূরত্বে রয়েছে। এছাড়াও ডিজিটাল আর্টের বেশ কিছু কাজকর্ম নিয়মিত করছে, যেমন উইডিং কার্ড, অন্নপ্রাশন কার্ড। অনেক প্রতিভার, বহু প্রতিভা। আর একটা বিষয় বলাই হয়নি, সেটা হচ্ছে এক সময় কিন্তু খুব ভালো নাচ করত, বলা যেতে পারে খ্যাতনামা নৃত্যশিল্পী ঋত্বিকা মালাকার তিতলি। আমরা আজকে তিতলিকে পেয়েছি। তিতলি আইন নিয়ে পড়ছে, সেই সঙ্গে একজন শিল্পী, সব পরিচয় ওর দেওয়া হলো। আজকে তিতলির কাছে জানতে চাইব যে তিতলি, তুই তো একটি মেয়ে, নারী দিবসের স্বাধীনতা বলতে কি বুঝিস? নারী দিবসের প্রাক্কালে প্রথমেই যেটা বলতে ইচ্ছা করছে সেটা হলো আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সম্ভবত পৃথিবীতে প্রথম, আমাদের ইন্দিরা গান্ধী, আমাদের ভারতবর্ষের। এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর যদি আমরা দিল্লিতে চলে যাই, সেখানেও কিন্তু রেখা গুপ্ত, এখন রয়েছে রেখা গুপ্ত, এর আগে ছিলেন শিলা দীক্ষিত, এর আগেও কিন্তু মহিলাই ছিলেন। তামিলনাড়ু যেখানে জয়ললিতা, উত্তরপ্রদেশে মায়াবতী ছিলেন, মহিলারা কিন্তু জয় জয়কার। এবং সর্বোপরি আমাদের রাষ্ট্রপতি কিন্তু বর্তমানে সেও কিন্তু একজন মহিলা, দ্রৌপদী মুর্মু, এবং তার আগেও মহিলাই ছিলেন। আরো রয়েছে তো, এখনো বাকি রয়েছে লতা মঙ্গেশকর, আশা ভোসলে। হ্যাঁ, তারা তো আছেনই। আজকে আমরা অ্যাথলেটিক্সে যদি চলে যাই, আমরা সেখানেও আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে, এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের প্রত্যেকের জায়গাতে প্রতিষ্ঠিত। এবং এই নারী স্বাধীনতাটার জন্য কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করাটাই কিন্তু প্রথম মূল চাবিকাঠি।
তো আমাদের মেয়েদের প্রত্যেকের এটাই টেন্ডেন্সি রাখতে হবে যে প্রতিষ্ঠিত হতে হবে। তার জন্য তো শিক্ষা দরকার সবার আগে। অবশ্যই শিক্ষাটা তো সবার প্রথম, শিক্ষা না হলে আমরা এগোবো কী করে? তো শিক্ষা তো অবশ্যই দরকার। আমরা যে মুহূর্তে এখন আলোচনা করছি, এই মুহূর্তটা নারী দিবসের প্রাক্কাল, আর এবছর নারী দিবসের 50 বছর পূর্তি হচ্ছে। 50 বছর আগে নারীদের অধিকার, তাদের দাবি, এইগুলো নিয়ে একটা আন্দোলন হয়। আমি ঐতিহাসের দিকে খুব একটা যাচ্ছি না। এই যে 50 বছর পরে নারী আন্দোলনের, নারীর স্বাধীনতার আন্দোলনের 50 বছর পরেও কি নারী আজও সত্যি সত্যি স্বাধীন হয়েছে? কি বলবি তুই এ নিয়ে? নারী স্বাধীনতা নিয়ে যদি তুমি বলো তাহলে আমি বলবো কিছুটা হ্যাঁ এবং কিছুটা না। নাটা এই কারণেই যে আমরা চারিপাশে এখন দেখতেই পাচ্ছি যে প্রতিদিন কতটা পরিমাণে মেয়ের রেপড হচ্ছে। 2018 সালে অনুযায়ী প্রায় 96 থেকে 100টি কেস নথিভুক্ত হয়, কিন্তু এর বাইরে তো রয়েছে, এর বাইরে তো আরো প্রচুর আছে। কত মানুষ আছে যারা প্রতিবাদ করতেই ভয় পায়, সমাজের ভয়টা। হ্যাঁ, এবং কোথাও কোথাও তারা হয়তো প্রচন্ড শক্তিশালী, বিপক্ষ হয়তো ভীষণ শক্তিশালী, তাদের সাথে লড়ার হয়তো ক্ষমতা তাদের থাকে না। তো এই তো অবস্থা। তো সেখানে আমরা যে পুরোপুরি স্বাধীন সেটা তো একেবারেই আমরা বলতে পারছি না। স্বাধীনতার মাপকাঠি কি হিসাব হচ্ছে? আমরা বলি স্বাধীন মানে সে আর্থিকভাবে স্বাবলম্বী, কিন্তু একটি পরিসংখ্যান বলছে যে মাত্র যদি বলা হয় যে আর্থিকভাবে স্বাবলম্বী মেয়ের সংখ্যা মাত্র 1%। একদমই তাই। এবং প্রত্যেকটা মেয়ে যারা আমার থেকে ছোট আছো তাদেরকেও আমি বলবো সবার আগে নিজের পায়ে দাঁড়াও। নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি নিজেও এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হইনি, হব। তো এটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে যে কোনো ফিল্ডেই তুমি বলো, মানে তুমি সামান্য যদি হাতের কাজও করো সেটাও করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, জরুরি। একদমই তাই। আজ এই তিতলির কাছে জানতে চাইবো যে তিতলি, তুই তো একটি মেয়ে, সমাজে চলাফেরা করিস, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিস, প্রত্যেক দিন ট্রেনে করে তোকে কলেজ যেতে হয়। এই যে ট্রেনে চলাফেরা করার যে অভিজ্ঞতা, কেমন তোর অভিজ্ঞতাটা? বলবো, সবটাই বলবো। প্রথমত হ্যাপি সানরাইজ পডকাস্টে আমাকে ডাকার জন্য আমাদের দর্শক এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এক্সপিরিয়েন্স যেটা বলবো, প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটে এবং এতটা পরিমাণ, মানে বিশেষ করে মানে মেয়েদের সাথেই এটা এতটা পরিমাণই ঘটে যেই জন্য হয়তো আমরা জেনারেল কামরাতে উঠতেই ভয় পাই। বাস্তব কথা, আমি কখনো যদি ভাবি উঠি, কিন্তু উঠতে মন চায় না। তো লেডিস কামরাতেই ওঠা হয় এবং সেখানেও যে খুব ভালো পরিবেশ তা নয়। তো ওই জন্য ট্রেনের মধ্যে সেরকম কিছু না হলেও যখন ট্রেন থেকে নামি সেখানে কিছু কিছু হয়, এবং মাঝে সাঝে কখনো যদি ভিড়ের জন্য জেনারেল কামরাতে উঠি তখন হয়। এবং আমি লক্ষ্য করে দেখেছি একদম ইয়াং জেনারেশনের থেকে, মানে আমার সাথে যেগুলো ঘটনা ঘটেছে, ইয়াং জেনারেশনের থেকে একটু এজ যারা, মানে আমাদের বাবার বয়সী, বাবা জেঠুর বয়সী যারা, তারা এগুলো বেশি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার সাথে যতবারই হয়েছে, তো একবার আমি বারাসাত থেকে উঠেছি সদ্য ট্রেনে, তো পাশে একদমই মানে আমার দাদুর বয়সী সে পাশে বসে আছে। তো একটা স্টেশন ক্রস করলো, তো উনি দেখছি হাতটা মানে এমনি করে রেখেছে, উনি আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছে। প্রথম আমি একবার রিয়েলাইজ করলাম, আমি তার দিকে একবার তাকিয়েছি, উনি সরে গেছে সাথে সাথে, মানে ভয় পেয়ে গেছে। হ্যাঁ। তো কিছুক্ষণ পরে আবার উনি সেম করছে। তো আমি বললাম না,
প্রতিবাদটা করা উচিত। আমরা অনেকেই আছি ভাবি যে না হয়তো দুটো লোক আমাকে দেখবে বা হয়তো কিছু ভাববে, কিন্তু না, আমি আমার বয়সী বা আমার বড় ছোট যারাই আছো এরকম হলে প্রতিবাদ করবে। তো আমি ফট করে কি করলাম, ওনার হাতটা আমি ধরে ফেলেছি, একদম হাতটা ধরে ফেলেছি, যাতে উনি এটা না বলতে পারে যে কই আমি তো করিনি, আমি তো তোমায় টাচ করার চেষ্টা করিনি। তো আমি সাথে সাথে ওনার হাতটা ধরে দেন আমার হাতটা সরিয়ে বললাম যে আপনি কি করছেন। তো উনি থতমতো খেয়ে গেছে যথারীতি। তো আমি ওনাকে যা যা বলার, আমার যেহেতু দাদুর বয়সী, খুব বেশি কিছু ওনাকে বলতে পারিনি, বললাম। তো দেখলাম অ্যাকচুয়ালি মানে ওখানে মানে কেউ কিন্তু তোমাকে এটা ভাববে না যে মানে তোমার যে লজ্জা লাগে না যে কে কি ভাবলো, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না। মানে যারা তোমরা প্রতিবাদ করো না, একবার করে দেখবে আশেপাশের লোকরাও কিন্তু তোমায় সাপোর্ট করবে একদম। তো আমার সাথেও কিন্তু সেটাই হয়েছিল। ওখানকার প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে গেল, চুপচাপ শুনলো তারা যে আমি কি বলছি। এবং লোকটি লজ্জায়, আমি ওনাকে এটাও বললাম যে আমি আপনার নাতনির বয়সী। তো লোকটি লজ্জায় উনি নেমে গেলেন ট্রেন থেকে। তো এটা তো একটাই বললাম, এরকম আরও প্রচুর হয়। আমি না, প্রত্যেকটা মেয়ের সাথেই হয় আমাদের বয়সী, এবং যারা কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াত করে তাদের সাথে তো এটা খুবই হয়, কমন হয়ে গেছে একদমই। এবং এই যে ব্যাড টাচটা, এটা একটা মেয়ের কাছে যে কিভাবে এফেক্ট হয় একটা মেয়ে, সেটা স্বাভাবিক ছেলেরা বুঝতে পারবে না, মেয়েরাই বুঝতে পারে। এবং বাড়ি ফিরে যখন সেই দৃশ্যটা তার মনে পড়ে, তো খুবই মানে সেটা খুবই মানে একটা মাইন্ডে খুব বাজে একটা এফেক্ট ফেলে। একদম। ছোটবেলা থেকে নাচ করছিস, ছবি আঁকিস, অভিনয় করেছিস, এখন আইন নিয়ে পড়ছিস। এর মধ্যে তোর কোনটা তোকে বেশ অনেক বেশি আনন্দদায়ক বা তোকে ইন্সপিরেশন দিয়েছে, কোন বিষয়টা? ভালো একটা প্রশ্ন করেছো। এই প্রশ্নটা আমি নিজেও নিজেকে করি, এবং আমি নিজেও ভাবি যে আসলেই কোনটা মানে আমি কেন মানে কোন দিকটা হয়তো মানে গেলে ভালো হতো, আমি নিজেকে কখনো কখনো প্রশ্ন করি। তো আনন্দ দিয়েছে বলতে অবশ্যই নাচটা, এবং যেহেতু পড়াশোনার জন্য নাচটার থেকে অনেকটাই সরে এসেছি, সেই জন্য বর্তমানে আঁকাটা, ছবি আঁকাটা। হ্যাঁ, বর্তমানে ছবি আঁকাটা। এই যে তোর দীর্ঘদিন অভিনয়ের মধ্যে ছিলি, ভালো ভালো চরিত্রে অভিনয় করেছিস, লিড ক্যারেক্টারই করেছিস সব কটা, ভালো ভালো শর্ট ফিল্ম করেছিস, টেলিফ করেছিস, এমনকি বাংলা ছবিতেও কাজ করেছিস তুই বেশ কয়েকটা ভালো ভালো চরিত্রে। তো এই যে এখন এগুলো মিস করিস না? অবশ্যই করি, অবশ্যই করি। কিন্তু সত্যি কথা বলতে আমার 2020-তে যখন কোভিড এলো, তখন আমার এইচএস চলছিল। তো সেই সময় আমি চোখের সামনে দেখলাম যে আঁকা বলো, নাচ বলো, যেটাই হোক, সব কিছু থমকে গেল। এবং প্রচুর নাচের স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল বন্ধ, দিনের পর দিন বন্ধ। এবং তখনই আমার একটা টাইম যে আমি কোন দিকে যাব, কারণ বরাবরই আমার ইচ্ছা ছিল যে রবীন্দ্রভারতীতে নাচ নিয়ে এগোবো, বরাবরই এটা ইচ্ছা ছিল। তো তখন একটা দেখতে পারছি চোখের সামনে, তো সেক্ষেত্রে তখন একটু মনটাকে যাই হোক কিছু করে বুঝিয়ে, আর তারপর মাও আমাকে বলল যে কি করবি এবার, এইচএসটা তো যাই হোক হলো, তো এবার কি করবি? তো আমাকে বললো যে হয় নার্সিংটা কর, নইলে লতে চলে যা। তো অবশ্যই একটা দোটানা ছিল মনের মধ্যে, কিন্তু আমার লটাই ইচ্ছা ছিল, তো আমি সেই দিকেই গেলাম। কারণ কিন্তু ওই একটাই, বুঝতেই পারছো যে ওই সময়টা যখন দেখলাম না চোখের সামনে যে সব কিছু বন্ধ হয়ে গেছে, একমাত্র কিন্তু আদালত, হসপিটাল এগুলো কিন্তু বন্ধ হয়নি। তো এটা একটা বড় কারণ আমার কাছে যে আমার মানে হঠাৎ করে একদম পুরো টোটালি অফ সাইডে চলে যাওয়া। একদম। কারণ ছোটবেলা থেকে সবাই আমাকে নাচে আঁকায় দেখে বড় মানে দেখেছে, নাচ আঁকা অভিনয়তেই সবাই আমাকে দেখেছে। তো অনেকেই আছে যারা ভাবতেই পারে না হঠাৎ করে আমি লতে কেন চলে গেলাম। তো হয়তো কোভিডটাই আমাকে এটা শিখিয়েছে বা বুঝতে সাহায্য করেছে যে
এখন তোকে কোন দিকটায় যেতে হবে, মানে সময়ের সঙ্গে চলো। হ্যাঁ একদমই তাই। তো এটা একটা বড় কারণ। তো ওই জন্য মিস তো ডেফিনেটলি করি, মিস করারই মতন, কারণ এত প্রাইজ পেয়েছি, ওই সময়গুলো সত্যি ভীষণভাবে মিস করি। কিন্তু ওই যে সিচুয়েশন, সময় সবকিছু পাল্টে দেয়। হ্যাঁ। তো এই যে তোর লতে যখন পড়ছিস, এই পড়াশোনাগুলো তোর কাছে কেমন প্রথম প্রথম নিরস মনে হয়নি? একদমই মনে হতো। কেন কি, এক তো আমাদের প্রথম 2 বছর আমরা পুরো অনলাইনে ক্লাস করেছি, তো সেখানে স্বাভাবিকভাবে কোনো মজা পাইনি। অনলাইনেই পরীক্ষা দিয়েছি, অনলাইনেই সব দেখতাম, কোনো নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে দেখা হতো না। প্রায় 2 বছর আমরা কেউ কারোর সাথে দেখা করিনি, ক্লাসরুম দেখিনি, কলেজের ক্লাসরুম কেমন হয় সেটা আমরা দেখিনি। এবং 2020-তে যারা যারা মানে এইচএস দিয়েছে তারা প্রত্যেকেই এটা ফেস করেছে। নিরাশ তো খুবই মন খারাপ লাগতো। এবং তারপর যখন আস্তে আস্তে সেকেন্ড ওয়েভটা শেষ হলো এবং কলেজ খুললো, তো তখন বেশ ভালো লাগতো, কলেজ যেতাম, ভালো নতুন একটা বিষয়, হ্যাঁ তখন থেকে একটা ইন্টারেস্ট আসে আর কি, তারপর থেকে ভালো লাগে। এই যে এখানে তোর ক্লাসে ছেলে মেয়ের সংখ্যা কেমন, পার্সেন্টেজটা কেমন? পার্সেন্টেজ বলতে আমাদের স্টুডেন্ট মেবি 145 থেকে 50। হ্যাঁ, তার ছেলে মেয়ে কেমন হার সেখানে? ছেলে মেয়ের এটা মানে আমাদের কলেজে আমি কিন্তু প্রায় 50-50 দেখছি। হ্যাঁ, এটা আমি 50-50 দেখছি। এই যে এত মেয়ে, তুই তোর 50-50 ধর, সেখানে আমি ধরলাম 70-80টা মেয়ে। এই মেয়েগুলোর ভাবনা চিন্তাটা কেমন? এদের কি ভাবনা চিন্তা, এরা কি ভাবছে আজকের সময়ে দাঁড়িয়ে? অবশ্যই তারা এটাই ভাবছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। আজকে তারাও চাইলে এত মানে স্বাভাবিক একটা কোর্সের অনেকই কস্টিং পড়ে, তো সেটা দিয়ে তারা চাইলে গয়না বানিয়ে বিয়ে করতে পারতো। এবং আমার মা বাবাও চাইলে ওই টাকাটা আমাকে গয়না বানিয়ে বিয়ে দিয়ে দিতে পারতো একদম, এবং তাতে বেশ কয়েকটা গয়নাও হতো। কিন্তু সেটা করেনি। কেন কি, আমার মা এটাই আমাকে বলেছিল তখন যে ওকে এখন পড়াই টাকাটা দিয়ে গয়নাটা কিন্তু নিজেই বানিয়ে নিতে পারবে। একদম একদম। এবং আমি মনে করি আমাদের কলেজে বা আমার সাথে যারা আছে বা লয় আরও যারা আছে, তাদের হয়তো ভাবনা চিন্তাটা এটাই যে আমি দাঁড়িয়ে যাই, আমার নিজের খরচা, আমার নিজের বিয়ে গয়না আমি নিজেই করে নিতে পারবো। এটাই কি নারী স্বাধীনতা? মানে বুঝলাম না ব্যাপারটা। বিষয় হচ্ছে এই যে নিজের পায়ে দাঁড়াতে যাব আমি, নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাধীনতা আমার। তাহলে এইটা কি নারী স্বাধীনতা বলবো? হ্যাঁ অবশ্যই। আমার তো মনে হয় মানে স্বাধীনতা তো এটাই যে নিজের পায়ে দাঁড়াবো, আমি আর্ন করছি, নিজের ভাবনাকে এস্টাবলিশড করব। হ্যাঁ আমি আর্ন করছি, আমি আমার ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, আমি নিজেকে দেখতে পাচ্ছি, নিজের খরচা নিজে চালাতে পারছি। আমার তো মনে হয় এটাই অনেক মানে এটাই স্বাধীনতা আমার কাছে, এটাই। এবং রাস্তাঘাটে চলাফেরা করার যে স্বাধীনতাটা তুমি বলতে চাইছো, সেটা কিন্তু নেই আমাদের। না, এইটা ধর, তার জন্য তো লড়াই চাই, লড়াই তো করতে হবে। তুই যেমন প্রতিবাদটা করেছিস, তোর যে বান্ধবীরা তোর সাথে রয়েছে, তারা কি প্রতিবাদটা করতে গিয়ে আসে? তাদের কাছে গল্প হয় তো, বিষয় নিয়ে গল্প তো তোরা করিস? হ্যাঁ সে তো হয়। তবে আমার বয়সী যারা আছে তাদের মধ্যে কিন্তু 90% মেয়েরাই কিন্তু করে। মানে আমার যাদের সাথে কথা হয় সবাই আমারই বয়সী, মানে তারা সবাই যেহেতু আইন নিয়ে পড়ে, ফলে আইনটা বোঝে কি হতে পারে এই ব্যাপারটা। হ্যাঁ, তো তারা কিন্তু প্রতিবাদ করে। এবং এটা শুধু আইনের মেয়েদের নয়, যে কোনো মেয়েরই করা উচিত, ছোট বড় সবারই আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত। এই যে তা তুই ধর, এটা লকডাউনের সময় তুই হঠাৎ তোর মাথায় এলো যে আমি আমার বাবা মায়ের কয়েক লক্ষ টাকা খরচ করাবো, করে আমি ল পড়বো। তোর মাথায় তো এটাও আসতে পারতো যে আমি এই তো লকডাউনে আছি, একটা ভালো মোবাইল কিনে নিই, আমি রিলস করব, আমি রিলস সেলিব্রিটি নাকি আইকন যাই বলে আর কি, হ্যাঁ এই যাই কি ইনফ্লুয়েন্সার হব, কিংবা আমি ডান্সার হয়ে যাব। সবাই লকডাউনের মধ্যে সিঙ্গার হয়েছে, ডান্সার হয়েছে, কেউ কেউ আবার কবি সাহিত্যিক হয়ে গেছে ওই 1-6 মাসের মধ্যে, 2 বছরের মধ্যে লেখালেখি করে। তা তোর মনে হয়নি যে আমি টিকটকারটা, তুই তো একসময় টিকটক করতিস। ওই ভুল কাজটা সবাই করেছে, ঠিক আছে, আমাদের বয়সী সবাই ভুল কাজটা একবার না একবার করেছে। মানে একটা সবাই মানে টিকটক মালাকারও বলা হতো তোকে, আমরা সবাই বলতো, তোর বন্ধুরা এই টিকটক মালাকার এসে গেছে আমাদের, ভালোবেসেই বলতো এটা।
এবং টিকটকে তুই ভালো ভালো কাজ করেছিস সেই সময়। তা তোর ওই সময়টা কেন এটা মনে হলো না যে আমি টিকটকার হব, মানে টিকটকটা উঠে গেল, আমি শর্টস বানাবো, রিলস করব, আমি এই যে যা হচ্ছে এখন স্বাধীনতার নামে, ফেসবুকে তো যাওয়া যায় না সব পরিবার নিয়ে, বা তোরা আমাদের ফেসবুকে থাকলে, মেয়েরা ফেসবুকে থাকলে, আমাদের মেয়ের বয়সী যারা তোরা, তাদের সঙ্গে ফেসবুকে দেখলে আমাদের অস্বস্তি হয় যে ওরাও ফেসবুকে এসছে, খারাপ লাগে। হ্যাঁ, এই জায়গাটা তোরা কিভাবে, কেন এলি না, কেন এই ইনফ্লুয়েন্সার নাকি বললি, এটা হলি না কেন? আমি হলাম না কারণ বললামই, এক তো ওই কোভিডের দুর্ভিক্ষ দেখেছিলাম, আর আমি ভাবলাম যে আগে নিজের পায়ে দাঁড়িয়ে যাই, তারপর তো সময়ই সময়, তখন হওয়া যাবে এসব। এত কিছুর পরেও কিন্তু বলা হচ্ছে যে আর্থিক স্বাবলম্বী মাত্র 1% নারীরা আজকে। হবে কি করে? সবাই তো ওই যে পড়ার টাকা দিয়ে গয়নাগাটি বানিয়ে বিয়ে করে ফেলছে, কি করে হবে? তা এরাই যে বিয়ে করছে, ধর এদের ইচ্ছাটা কতটাই মেয়েগুলির? আচ্ছা, এটা কিন্তু একটা বড় কারণ, এই যে ডিভোর্সের হারটা বেড়েই চলেছে দিন দিন, এটা কিন্তু একটা বড় কারণ। মেয়েরা এখন 19 থেকে শুরু, 19ও না 18-র ওপাশেই চলে যাচ্ছে শুরু করে মোটামুটি লুকিয়ে চুরিয়ে। তো আমার দেখা যারা সব 20 থেকে শুরু করছে বিয়ে, এবং 1-2 বছর যেতে না যেতেই দেখছি আর ভালো লাগছে না একে অপরকে, যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ এক তো মেয়েরা এখন মানে 25-এর ওপাশে আমার তো মনে হয় না কেউ ম্যাচিওর হয়, মানে হতেই পারে, মানে সংসার করার জন্য যে ম্যাচুরিটিটা দরকার সেটা কিন্তু আমার মনে হয় 25-এর পরে হলেই বেটার হয়। এবং ওই যে আগে আগে যে এটা মানে যেটা পরে হওয়া উচিত ছিল সেটা এরা আগে আগে পেয়ে যায় এবং আগে আগে করে বলেই কিন্তু কিছুদিন যাওয়ার পরে এদের কিন্তু একে অপরকে আর ভালো লাগে না। আর এটাই কিন্তু একটা মূল কারণ, এই যে ডিভোর্সের হার বেড়ে চলেছে দিন দিন, এটা কিন্তু একটা বড় কারণ। এটা এই ডিভোর্সের কারণ কি শুধুই এটা, নাকি আর্থিক, সামাজিক, পারিবারিক কি কি আছে? হ্যাঁ, যে কটা তুমি বললে অবশ্যই সবগুলোই আছে। যেমন পরিবার আছে, কারোর হয়তো মেয়েটি ভালো, ছেলেটি ভালো, হয়তো সত্যিই পরিবারটা ভালো নয়, সেক্ষেত্রে হয়তো এই যে আমরা বধূ নির্যাতন জানি আমরা, তো সেটা হতে পারে কারণ। তারপর কিছু ক্ষেত্রে এটা এরকমও হয় কিন্তু মেয়েটাকে কিছু করতে দেবে না, দেবে না, নিজের পায়ে দাঁড়াতে দেবে না, তাকে বাড়িতে থাকতে হবে, বাড়ির সংসার সামলাতে হবে, রান্নাবান্না করতে হবে। সেখানে গিয়ে কোনো মেয়ে যখন রুখে দাঁড়ায় যে না, আমি কেন এত পড়াশুনো করেছি, আমি কেন নিজের পায়ে দাঁড়াবো না, তখন কিন্তু অনেক সময় এই ডিভোর্সের ব্যাপারটা চলে আসে যে আমি নিজের পায়ে দাঁড়াবো। এটা একটা কারণ হতে পারে। এবং কিছু ক্ষেত্রে হাজব্যান্ড কারণ থাকে যে অত্যাচার করে বা এখন আমরা বুলি করে বিভিন্নভাবে, এটা একটা কারণ। আর আর্থিকভাবে যেটা বলবো, এই যে এখন যদি তুমি পড়াশোনা করার বয়সে বিয়ে করো তো খুব স্বাভাবিক যে ছেলেটি বেশি, যে যার এডুকেশন থাকবে না, যে এডুকেটেড হবে না, সে কি করে ভালো জায়গায় যাবে? একদম একদম। তো খুব স্বাভাবিকভাবে সে বেশি কিছু করতে পারবে না জীবনে, তার আর্নিং যে সোর্স সেটা খুবই সামান্য হবে। তো এক্ষেত্রে তো আর মানে দারিদ্রতা আসবেই, আর তারপরে তো ডিভোর্স আসতেই পারে। যদিও সব মেয়েদের হাত ছাড়া উচিত নয়, সেখান থেকে আবার দুজন মিলে একদম তৈরি করা উচিত, সেটা অবশ্যই। এই যে ধর যারা বিয়ে করছে প্রায় তো সবই সমবয়সী, ছেলে এবং মেয়ের মধ্যে খুব একটা ডিফারেন্ট থাকছে না, ফলে কি মানে এটা কি কারণ নয় যে তাদের বোঝাবুঝির কোথাও একটা ভুল হচ্ছে? 50-50, কারণ কিছু ক্ষেত্রে কিন্তু বয়সটা সেম হলেও হয়তো তাদের মেন্টালিটিটা সেম, সেক্ষেত্রে হয়তো তাদের হয়তো দুজনের বোঝাবুঝিটা কিন্তু হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু কিছু ক্ষেত্রে হ্যাঁ, হয়তো দুজনে একটুখানি একটু মুডি টাইপের হলো, সেক্ষেত্রে দুজন কিন্তু একে অপরকে বোঝে না। কিন্তু তোদের আইন তো সবসময় দেখা যায় ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদের পক্ষে সাই দেয়। কি বলবি এক্ষেত্রে, এটা কি সঠিক? না, পুরোপুরি সঠিক নয়, কারণ অবশ্যই দুপক্ষই দেখা উচিত এবং দুপক্ষ দেখেও। তবু মেয়েরা কোথায় যেন একটা অ্যাডভান্টেজ পায়। হ্যাঁ, মেয়েরা অ্যাডভান্টেজ পায় এবং কিছু মেয়েরা আছে যেটা এটার অপব্যবহার করে। ঠিক আছে, আমি সরাসরি বলছি, কিছু মেয়েরা আছে সত্যি এটা অপব্যবহার করে, কারণ মেয়ে বলে যে সিম্প্যাথি একটা ব্যাপার, সেটা কিছু ক্ষেত্রে নেয় এরা।
এবং এই যে আমরা এখন খুব ট্রেন্ড বেরিয়েছে, ডিভোর্স করব, গাদা গাদা টাকা নেব তার কাছ থেকে এবং ছেলেটাকে ধ্বংস করে দেবো। আমি তার সাথে থাকলাম না তো কি হয়েছে, কিন্তু তার টাকার ভাগটা আমার চাই। ওটাই আমার পুরোপুরি অধিকার আছে। ব্যাপারটা হচ্ছে অধিকার আছে। হ্যাঁ, এবং আইনতভাবে কিন্তু ছেলেটা যা আর্ন করবে তার কিছু শতাংশই তুমি পাবে। কিন্তু এখনকার মেয়েরা চাই পুরো টাকাটাই সে নেবে, মানে 80% সে নেবে, 20% তোমার থাকলো থাকলো, না থাকলো না থাকলো, এটা চাই। মানে তুমি কাজ করবে, তুমি সব করবে, কিন্তু তার লাভটা আমি খেয়ে নেব, কারণ তুমি আমাকে বিয়ে করেছিলে বা আমি তোমায় বিয়ে করেছিলাম, এ কারণের জন্য তুমি অপরাধী, আজকে তুমি অপরাধী। এইখানে দাঁড়িয়ে আমরা যে নারী স্বাধীনতার কথা বলছি, এটা কি স্বাধীনতার অপব্যবহার বলবি? কিছু ক্ষেত্রের জন্য হ্যাঁ, কারণ মেয়েরা এই যে একটা সুযোগ পেয়েছে, মানে আইনত দিক থেকে যে একটু মেয়েদের ফরে বেশি থাকে, এটাকেই মেয়েরা কিন্তু খারাপ মিসইউজ করছে, ওটাকেই মিসইউজ করছে যে না আইন তো আমাদের পক্ষে আছে, আমরা যেটা বলবো সেটাই তো বেশি মানবে, তাই না? তো সেক্ষেত্রে হ্যাঁ করছে, এখানটা অপব্যবহার করছে। মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যায় যে ভারতবর্ষে ডিভোর্সের হার প্রায় 1.1%। 1.1%, মানে 100 জন বিবাহিত দম্পতির মধ্যে একজনেরও বেশি তারা ডিভোর্স নিচ্ছে। এখানে দাঁড়িয়ে যদি মেয়েটির কাছে আর্থিক স্বাধীনতা থাকতো তাহলে কি ডিভোর্সের হারটা বাড়তো না কমতো? কমতো, কারণ একটা ছেলের, মানে আমি যেভাবে দেখে এসেছি ছোট থেকে, একটা ছেলের ওপর পুরো সংসার চালানোর দায়িত্বটা থাকে। তারপর সে যখন বিয়ে করে, আরেকজন সদস্য আসে, তারপরে তার পুরো দায়িত্বভারটাও তাকে নিতে হয়, এবং তারপরে যখন আবার 2 থেকে 3 হয়, তখনও কিন্তু সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এবং আমরা জানি একটা বাচ্চা আসলে, মানে ওটা যে শুরু হচ্ছে তাকে মানুষ করা, তারপরে একটার পর একটা বাড়তেই থাকবে। তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক, একটা ছেলে তার আর্নিং কিন্তু বাড়ছে না, সেম থাকছে, কিন্তু সদস্য বেড়ে চলেছে। একদম। তো সেক্ষেত্রে যদি একটা মেয়ে তার পাশে দাঁড়ায়, তাহলে তো আমার মনে হয় এটা খুবই ভালো, এবং মেয়েদের এটা করা উচিত। একটা মেয়ে যদি তার পাশে এসে দাঁড়ায়, আজকে সে যদি একটা অংশ বলে যে না এটা আমি আমার পয়সা দিয়ে আমি করছি, আমি তোমার হেল্প করে দিচ্ছি, তো ছেলেও খুশি, তোমরা দুজনেই খুশি, তোমাদের সেভিংসও হবে, সবটাই হবে, এবং তোমাদের ডিভোর্সও হবে না। এটাই কিন্তু এরা বোঝে না। এরা ভাবে বিয়ে তো হয়ে গেছে, আর আমি ঠিক আছে, আমি ঘর করছি, টিকটক করছি, রিলস শর্টস করছি, রিলস করছি, আর রান্নাবান্না করে নিলাম, ব্যাস ঠিক আছে। এখন ব্লগ। হ্যাঁ, আর এখন তো একদম তোমার সকালবেলা, আর যেটা সব থেকে বেশি দৃষ্টিকটু লাগে যে মানে মেয়েরাই তো মেয়েদের শত্রু, তো মেয়েরাই কিন্তু মেয়েদের সম্মানটাও নষ্ট করে একদম। তো এদের তো পোশাক আশাক আশা করছি সবাই জানো, ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, টুইটার হোক, সব জায়গাতে তো এরা লজ্জা বোধটাও হারিয়েছে, মানে মিনিমাম লজ্জা জ্ঞান যেটা থাকে সেটাও এদের নেই। এবং ওই যে সকাল থেকে নাইটি পরে শুরু হয়, আমি বলছি এটা, ওই যে সকাল থেকে নাইটি পরে শুরু হলো একদম রাত অবধি, ওদের ওইভাবেই চলে। এদের কোনো ট্যালেন্ট নেই, কিন্তু না, এদের কিন্তু কোনো ট্যালেন্ট নেই, জাস্ট রেকর্ড করে পোস্ট করে। এবং আমার কথা হচ্ছে দর্শকরাও কেমন মানে তাদের মানসিকতাটাও কোথায় নেবেছে যে সেগুলোকে তারা সাপোর্ট করে। বলা হচ্ছে তো পচা কাঁঠাল ঘেও খরিদ্দার, এ তো ছিল, আছে, থাকবেই। কারণ হচ্ছে দর্শকে বিকৃত রুচির মানুষ ছিল, আছে, চিরকাল থাকবে। ট্রেন, বাস সব জায়গাতেই ছিল, তারা এখনো আছে। তো এবার এই যে ব্লগ, এখানে ট্যালেন্টের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নিজেকে দেখানো, এক্সপোজ করা, নিজের শরীরকে এক্সপোজ করছে বারে বারে। একদমই তাই। আজকে বলা হয় যে নারী স্বাধীনতা নিয়ে আমরা বারবার বলছি, নারী দিবসে প্রাক্কালে দাঁড়িয়ে নারী নিজেকেই বারবার পরাধীন করছে। একদমই তাই, বারবার পরাধীন করছে, একদমই তাই, বাস্তব কথা। নারী 1% নারী আর্থিক স্বাধীন হলেও আর নারী স্বাধীন যাদের বলছি আমরা, তারা কিন্তু শুধু পণ্য করেছে, নিজেরা নিজেদেরকে পণ্য করে তুলেছে, তাই তো? ফেসবুক হোক, ইউটিউব হোক, বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের পায়ে দাঁড়ানো মানে কিন্তু তুমি নিজেকে বিকিয়ে দিয়ে আর্থিকভাবে সাবলীল হবে সেটা কিন্তু নয়।
আর্নিং করার, হ্যাঁ তুমি ফেসবুক থেকেই করো, সেটা একটা পদ্ধতি আছে, তুমি একটা দিকভাবে এগো, বা অন্যভাবেও তো আর্নিং আমরা করতে পারি। ক্রিয়েটার হও, এক্স্যাক্টলি। তুমি কিন্তু ওই নাইটি পরে 15 সেকেন্ড একটা ভিডিওতে তুমি কিন্তু ক্রিয়েটার হয়ে যাও না, ক্রিয়েটারও হও না, ইনফ্লুয়েন্সারও হও না। এবং দেখবে যারা অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্সার তাদের পেজটাকে দেখবে তোমরা, তারা কিন্তু কেউ অশ্লীলতা করে না, একদমই না, তারা কেউ অশ্লীলতা, এবং তাদের প্রচন্ড ট্যালেন্ট আছে, আমি তো বলবো একদম তাদের যথেষ্ট ট্যালেন্ট আছে, যেই জন্য তারা আজকে এই জায়গায় আছে। আসলে এর জন্য তো এবার নারী স্বাধীনতার নামে এই যে বেলেল্লা পানাটা চলছে নিয়মিত, এদের জন্য তোর কি মেসেজ আছে, কি বলবি এদেরকে? দেখো, এদের মানসিকতাটাই বিকৃত, ঠিক আছে? এদের সুস্থতা কামনা করি। এবং এই যে বললাম যেটা, যে এরা নিজেরাই কিন্তু নিজেদের লজ্জা বলো যাই বলো রাখছে না, নিজেরাই কিন্তু রাখছে না। ছেলেরা কিন্তু বলছে না তোমরা আমাকে এটা দেখাও। আজকে যদি এই সমস্ত মেয়েরা যদি আজকে এরকম ভিডিও বানানো বন্ধ করে সে গান করলো, রান্না করলো, নাচ করলো, যাই করলো, দর্শক কিন্তু সেটাই দেখবে এবং সেটাই অ্যাকসেপ্ট করবে একদম। কিন্তু যেহেতু প্রথম থেকেই মেয়েরা এতটাই ওপেন হয়ে গেছে যে ছেলেরা এখন ওটাই চাইছে, এবং যে কারণে যাদের অ্যাকচুয়াল যারা ট্যালেন্ট, মানে সেই তোমার কোনো আর্টিস্ট বলো বা কোনো ব্লগার বলো বা কুকিং চ্যানেল যারা করে, হ্যাঁ তারা ভাও পাচ্ছে না। শুধুমাত্র কেন? কারণ কি ছেলেরা যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে। না না, এইখানে কিন্তু ছেলেরা চেয়েছিল নয়, একটা জিনিস হচ্ছে যে সবাই কিন্তু এটা দেখছে না, কিছু সংখ্যক মানুষ তারা দেখছে। আজও ভালো দেখার মানুষ আছে, অবশ্যই আজও ভালো মানুষরা সব জায়গাতে আছে, কিন্তু কিছু সংখ্যক। এখানে আমি বলবো, যেহেতু আমি একজন পুরুষ বা ছেলে, সেহেতু আমিও বলবো যে না, সবাই নয়, না না অবশ্যই কিছু সংখ্যক। এদের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে যেতে পারছি না, তাই না? তো চলো তারপরে এবার এই মানুষগুলো তো ছিল, আছে, থাকবে, এরা চালিয়ে যাবে। এদের ভবিষ্যৎটা কি? এদের দেখো, ভবিষ্যৎ কি বলতে সেটা যদি আমরা বলি, তাহলে কিন্তু যারা টিকটকার ছিল তাদের ভবিষ্যৎটা কিন্তু ভালোই হয়েছে। তারা কিন্তু এখন মার্সিডিজে চলছে, দুবাই যাচ্ছে, অ্যাভেলেবেল যাতায়াত করছে দুবাইতে। তো সেক্ষেত্রে হ্যাঁ, হয়তো তাদের আর্নিংটা হয়তো হবে, বাড়ি গাড়ি সবই হবে, কিন্তু আদেও কি আর তাদের কেউ সম্মান করবে? একদম, সম্মানটা কোথায় যাবে? সম্মানটা কোথায় তাদের? হ্যাঁ, এই যে খুব একটা বিখ্যাত কথা, বোধ হয় এটা জানিস তুই, প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন, মনে পড়ছে? কি বলেছিল? তোমার যখন মিস ওয়ার্ল্ড হলেন, ওয়ার্ল্ড ইউনিভার্স, হ্যাঁ মিস বিশ্ব সুন্দরী যখন হলেন, তখন তিনি এটাই বলেছিলেন যে হয়তো আমি অনেক কিছু পেলাম, কিন্তু তার দ্বিগুণ আমি হারিয়ে এসেছি। আমি একজন সনাতনী বা ভারতীয় নারী হয়ে আমি যা পেয়েছি তার থেকে হারিয়েছি বেশি, এই অনুভূতিটা তার কিন্তু হয়েছিল। এই যে যারা আজকে করছে নারী স্বাধীনতার নামে এই বেলেল্লাপানা, এদেরও কিন্তু একদিন এইটা হবে। আচ্ছা, এই বিষয়ে এই যে যেগুলি হচ্ছে, বা এ বিষয়ে তো আইন কি কোনো কিছু বলে? আইন কি, যে ফ্রিডম দিয়ে দিয়েছে না সবাইকে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম দিয়ে দিয়েছে। তো তুমি যা খুশি বলো, যা খুশি করো, এটাই। কিন্তু আমরা নারী এই যে নারী দিবসে প্রাক্কালে দাঁড়িয়ে আমরা গর্ব করতেই পারি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রথম যিনি মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের দেশের, পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আবার দ্বিতীয় আর একজন হলেন দিল্লিতে। সেইখানে দাঁড়িয়ে, সেই দেশে দাঁড়িয়ে যখন মেয়েরা এগুলি করে, সেটা কি খুব ভালো বলে মনে হয় আমাদের? লজ্জাজনক, ভীষণই লজ্জাজনক। মানে হয়তো আমি যেটা কদিন ধরে মানে লক্ষ্য করলাম এই টিকটক, মানে এই সরি রিলস শর্টস এর, আমি যেটা লক্ষ্য করলাম সেটা হলো যে এই আমাদের বয়সী যারা মেয়েরা আছে, হ্যাঁ কিছু শতাংশ এরকম করে, কিন্তু তাদের থেকেও বেশি কিন্তু মা কাকিমাদের বয়সীরা দেখলাম তাদের প্রবণতাটা বেশি এগুলো করার। এটা যেমন ওই যে তুই একটা গল্প বললি শুরুতে, যে বাপ বয়সী দাদুর বয়সীদেরই মানে বাংলায় বলে চুলকুনি বেশি, তেমনি মা কাকিমার বয়সী লোকজনদেরই বেশি, কাকিমা মাসিমাদের। হ্যাঁ, তো জানি না, তারাও তো আমাদের বয়সটা পার করে এসেছে, তো তারপরেও কি করে এরা নিজেদেরকে এভাবে বিকিয়ে দিতে পারে। এবং এক্ষেত্রে আমি বলবো যে যারা হাজবেন্ডকে নিয়ে ভিডিও করে, সে হাজবেন্ডদের কেমন মানসিকতা,
যে তারা ওয়াইফকে মানে এক কথায় বলতে গেলে ওয়াইফকে বিক্রি করে তারা খাচ্ছে। একদম এটাই বাস্তব, কারণ সে ভিডিও করে দিচ্ছে এবং তার ওয়াইফ অশ্লীল ভিডিও করছে। তো এগুলোর পক্ষে কিন্তু একদমই মেয়েরা থাকে না, সব মেয়েরা থাকে না। হ্যাঁ, ওদের মতো যারা আছে তারা ওদের সাপোর্ট করে, দেখবে কমেন্টসে গিয়ে বলবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তারা একে অপরকে সাপোর্ট করে। কিন্তু আমাদের বয়সীরা কিন্তু একদম এটা সাপোর্ট করে না। একদম, এক মাতাল পড়ে গেলে আর এক মাতাল সাপোর্ট করতে চায় তাকে। সেটাই, শুয়ে থাকলে সে জল এনে দেয়, সে ওট বাবা ওট, এটা করে সেই রকম আর কি, নাকি? একদমই তাই। এবং একদমই তাই। আর এটা অবশ্যই ভীষণই লজ্জাজনক যে এত কিছু করার আছে, আমার কথা যে এত কিছু করার আছে মেয়েদের, কেন জানি না ওই নাইটি বৌদি হওয়ার এত টেন্ডেন্সি কেন এদের। একদমই তাই, মানে কিছু না, মানে কোনো কন্টেন্ট পাচ্ছে না, কিছু হচ্ছে না, ঠিক আছে নাইটি বৌদি হয়ে যাও। কেন? এত কিছু তো আছে করার। একদম, কোনো গুণ না থাকুক, রান্না তো পারো, সেটাই করো। অনেক কিছু আছে। তুমি ব্লগিং করো, কিন্তু সেটা তুমি সারাদিন ব্লগিং করো, পরিবার নিয়ে করো, কিন্তু তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি রাখো, ক্রিয়েটার হও। শুধুমাত্র নাইটি বৌদি ব্লগার হয়ে তো লাভ নেই। তাহলে একটা জিনিস কিন্তু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে আসলে এই যে বলছি আমরা নিউ জেনারেশন, তোদের যে জেনারেশন জেনজি বলে এটাকে, নিউ জেনারেশন। তো এই আসলে শর্ট ফর্মটা আমি ভালো করে জানি না, কারণ আমাদের বয়সে যারা আমাদের মতো 50 ঊর্ধ্ব, তাদের যখন তোদের সাথে বসতে হয় এই যে জেনারেশন গ্যাপটা, তো এই জেনারেশনের আসলে মোটোটা কি, কি ভাবিস তোরা, কি করতে পারিস, তোদের মধ্যে কি মোটো? সবারই যে তোদের বন্ধু বান্ধব, এরা কি আলোচনা করে, কি ভাবে আগামীর জন্য, কিভাবে আগামীর জন্য, হ্যাঁ কি ভাবিস এরা, যে এই মুহূর্তে এটা, এই মুহূর্তে ওটা, আমি এই করতাম ওই করতাম, এটা কি ভাবিস তোরা? এই জেনারেশনের ভাবনাটা কি? আগামীর কথা কজন ভাবে? আগামীর কথা কজন ভাবে? সবাই এখন নিজেরটাই ভাবে যে আমারটা চললো তো হলো, ওরটা হলো হলো, না হলো না হলো। অ্যাকচুয়ালি কিন্তু এই যে আমাদের বয়সী, তাদের কিন্তু ম্যাক্সিমাম তাদের ধারণা এটাই যে আমারটা তো হয়ে যাচ্ছে, ওরটা হলো হলো না হলো। তো এটা যেমন, আর ভালো দিক বলতে গেলে তো অবশ্যই তাদের এখন মেয়েদের, ছেলেদের তো থাকেই, মেয়েদের মধ্যে যে প্রবণতাটা এসছে কিছু পার্সেন্ট, যে না নিজের পায়ে দাঁড়াবো, সে যে যাই করি আমি যেভাবে হোক নিজের পায়ে দাঁড়াবো এবং ফ্যামিলিকে সাপোর্ট করব, নিজে এগিয়ে যাব, একটা ভালো জায়গায় দাঁড়াবো। তো হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা ভালো দিক আছে, তার মানে খারাপ দিকটাও আছে। আর আমাদের চিন্তাভাবনা, আচ্ছা আমার যে সমস্ত আছে মানে কলেজের দিক থেকে বলছি, তারা কিন্তু আমার মতনই, তারা এটাই ভাবছে, মানে ভাবে মূলত যে পড়াশুনোটা শেষ করব, এই বছরই আমরা গ্র্যাজুয়েট হয়ে যাব, তো পাস আউট হব, প্র্যাকটিস করব, একজন ভালো উকিল হব, তারপরে আমি ব্যাংক ব্যালেন্স জমাবো। এটা আমিও ভীষণভাবে ভাবি, ব্যাংক ব্যালেন্স বানাবো, দেন আমি বিয়ে করব। আচ্ছা, এই বিয়ের জন্য যখন তোর বাবা মা পাত্র দেখবে, তোর পছন্দের কেমন পাত্র? আমার পছন্দ কেমন হবে? আচ্ছা, হ্যাঁ, তোর পছন্দের একজন পাত্রের কথা বলছি। তো আমি প্রথম যেই কোয়ালিটিটা দেখব সেটা হচ্ছে, আমি যেহেতু উকিল, তো খুব স্বাভাবিক যে আমার অপোজিটে যে থাকবে তাকে একদম 50-50 তো হতে পারে, 50-50 তো হওয়াই উচিত, তাই না? তো সেটা যেমন চাইবো, তার সাথে কেয়ারফুল, আমার কেয়ারিং ব্যাপারটা ভীষণ ভালো লাগে। একদম ঠিক আছে, কারণ মা বাবা যেভাবে কেয়ার করে বড় করে আমাদের, তো তারপরে হট করে একদম মানে অন্য একটা বাড়িতে গিয়ে সেখানে যদি কেয়ার ব্যাপারটা না থাকে, তো আমার মনে হয় ওটাই একটা বড় কারণ মেয়েদের ডাউনফলের। একদম। তো সেখানে কেয়ারটা আমার লাগবে, কেয়ারফুল হতে হবে, এটা প্রত্যেকটা মেয়েই চায়, প্যাম্পার্ড করবে একটু, তো আর সম্মান। তুই কি ধর, তুই তো স্বাবলম্বী হবি, এটি স্বাভাবিক, যেখানে তোর যা বিগত দিনের রেজাল্ট সামনে যা আছে, বা তোর যা প্রচেষ্টা, তাতে করে তুই ভবিষ্যতে স্ট্যান্ড করবি। আচ্ছা, সে সময় কি তুই চাইবি যে তুই একটি কোনো বেকার ছেলেকে বিয়ে করার জন্য তোর কি কখনো মনে চাইবে, করবি? কোনো ভালো বেকার ছেলে যে তোর কেয়ারিং হবে। মেয়েরা সবসময় চায় তার হাজব্যান্ড যেন তার বাবার মতন কেয়ারিং হয়, বাবা মেয়েদেরকে রাজকন্যার মতন রাখে, নিজের থেকেও বেশি যত্ন করে তার মেয়েকে। তার কাছে সে যাই হোক, বাবা ভিখারি হলেও মেয়ে কিন্তু রাজার মেয়ে। সেখানে দাঁড়িয়ে সে চায়
তার যে হাজবেন্ড হবে, স্বামী হবে, সেও সেই রকম কেয়ারিং হোক। সেখানে দাঁড়িয়ে হয়তো তুই একজন বেকার ছেলে যে কেয়ারিং, ভালো, সৎ, সুন্দর সব আছে, কিন্তু সে বেকার, কি করবে? আমি তো বলবো মেয়ে কেন, ছেলেরাও বা কেন বেকার মেয়েকে বিয়ে করবে? আমি তো এটাই মনে করি। এবং এখনকার যুগের নারীদের ভাবনাও কিন্তু এটাই চলে এসেছে যে সেই বা কেন, মানে একটা ছেলে কেন একটা বেকার মেয়েকে বিয়ে করবে, তাই না? তো সেক্ষেত্রে দুজনকেই সাবলীল হওয়া উচিত। এখন জেনারেশন বদলে গেছে, এখন আর ওই জামানা নেই যে ওই মেয়ে ঠিক আছে শুধু রান্নাবান্না করলেও ঠিক আছে, ওটা এখন আর নেই। তো দুজনকেই সাবলীল হতে হবে। এবং আমাকে যে প্রশ্নটা করলে সেটা যদি হয়, যদি সত্যি সত্যি সে আমার ভীষণভাবে শুভাকাঙ্ক্ষী হয় এবং আমাকে ভীষণ হয়তো সে সব দিক থেকে আমাকে ফুলফিল রাখলো, বাট তার একটা সাইড কি সে আর্নিং করে না, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি কেন তার হাত ছাড়বো? তো অবশ্যই তাকে হেল্প করব বা তাকেও আমি আমার জায়গায় এনে দেন বিয়ে করব। তার মানে এই না যে বেকার বলে চট করে বিয়ে করে নিলাম, সেটা নয়। তাকেও আগে সেই জায়গায় যেতে হবে, আমি হেল্প করব, দেন বিয়ে করব। কিন্তু আবার দিকে আমি তোর পরিবারের দিকে তাকিয়ে বলবো, তোর দাদা একটু ভালো জব করে, সে কিন্তু একটি বেকার মেয়েকে বিয়ে করেছে। তাহলে সে যদি একটু বেকার মেয়েকে বিয়ে করতে পারে বিনা শর্তে, তুই কেন পারছিস না? তোরা মেয়েরা কেন পারছিস না? আচ্ছা, না আমার যে বৌদি একেবারেই বেকার নয়, সে প্রচন্ড, তারও সে ভীষণ ট্যালেন্টেড, ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে, সেও ভীষণ ট্যালেন্টেড। আমি এটাই বলছি যে প্রত্যেকের মধ্যে কিন্তু ট্যালেন্ট থাকে, মেয়েরা সেটা ধরে রাখে, কেউ কেউ ধরে রাখে, কেউ কেউ ধরে রাখে না। তো আমার বৌদির ক্ষেত্রে যখন ভীষণ ভালো, মানে তোমার আঁকা, মানে ভীষণ আঁকা, ও মেহেন্দি আর্টিস্ট বলো, মানে মেকআপ আর্টিস্ট বলো, তো ও খুবই গুণী মেয়ে। এবং এরকমই আমি এটাই বলতে চাই যে তোমরা যদি কোথাও গিয়ে কিছু না করতে পারছো, আরে বাড়ি বসে দেখো না যে তুমি কোনটা পারছো, বাড়ি বসে প্র্যাকটিস করো, সেখান থেকে হলেও দেখবে তোমার কিছু পয়সা অন্তত আসবে। আমি তো এটাই বুঝতে পারি না যে এদের বিয়ে করার তো প্রবণতা কেন, কিছু হচ্ছে না মন্দিরে গিয়ে একটা বিয়ে করে নিলাম। আরে মানুষের তো ছবি ভিডিও দেখেও একটা শখ হয় যে না আমিও এরকমভাবে বিয়ে করব, তাই না? এরকমভাবে বিয়ে করবো, এরকমভাবে সাজবো, আমার বিয়েতেও 5টা লোক আসবে, দেখা হবে। তো এদের এটাও আসে না ভাবনা। এবং এরা 18, মানে এর থেকেও কম, এখন অ্যাডাল্টটুকু এরা মানছে না, এবং বিয়ে করে নিচ্ছে এবং তারপরে যথারীতি যা হবার তাই হচ্ছে, যাই হবার তাই, একদম। তো এবারে এই যে তুই, আমরা জানি যে আদি থেকে বৌদি এবং ননদের মধ্যে খুব ভালো সম্পর্ক হয় না। তুই তো বৌদির সম্পর্কে এত ভালো ভালো কথা বললি কি করে? মানে দর্শকদের জানানোর জন্য নাকি যে আমি খুব ভালো মেয়ে? না সেই জন্য নয়। আমার তো মনে হচ্ছে তুই যে আমি খুব ভালো মেয়ে, দেখো আমি কত ভালো মেয়ে, এটা আমি দর্শকদের জানালাম, কি বলবি? সেটা আমার বৌদি ভালো বলতে পারবে। আসলে ব্যাপারটা হচ্ছে বৌদি কিন্তু দেখবে, বৌদি কিন্তু দেখে কমেন্ট করবে কিন্তু একদম। তো আমার ক্ষেত্রে যেটা, যেহেতু ওর সাথে আমার অনেক আগের থেকে পরিচয়, মানে একদম আমার সব থেকে ভালো কথা, ও আমার অন্নপ্রাশন খেয়েছে, ঠিক আছে? তো যেহেতু ওর সাথে একদম ছোট্টবেলা থেকে আমি ওকে দেখছি, তো সেক্ষেত্রে বৌদিটা আমার এখন আসেনি। এটা খুব বাজে ব্যাপার যে আমি এখন বৌদি বলে ডাকতে পারি না ওকে। দিদি তো মানে আমার কি বৌদি বললাম মানে দূরের হয়ে গেল, দিদি মানে আমার কাছের, ঠিক আছে, এরকম একটা। এবং ও আমাকে ম্যাক্সিমামটাই মানে বোন হিসাবেই ও আমাকে দেখে, কখনো ননদ হিসাবেও দেখে না। তো ভালো খারাপ সাজার জন্য নয়, কিন্তু ওর সাথে আমার বন্ডিংটা ওরকম ওই বৌদি ননদের মতো নয়। মারামারি, গন্ডগোল, অশান্তি মানে এই 3 বছর হয়েছে, হতে যায়, আমার দাদার বিয়ে হয়েছে, এখন অব্দি না কোনোদিনও কথা কাটাকাটি হয়নি। অনেস্টলি আমার একবার হয়েছে। ও ভীষণ শান্ত মেয়ে, ও কখনোই কারোর সাথে, মানে শুধু আমি কেন, আমাদের বাড়ির কারোর সাথেই মুখ একদম চুপচাপ। আমার তো মনে হয় না, ঠিক সত্যি করে বল। কিন্তু না একবার দুবার হয়েছে না গো, সত্যি বলছি, আমার কখনো ওর সাথে মানে এক দু কথাও কখনো ওর সাথে আমার হয়নি। ওই যে বললাম ওই দিদি বোনের ব্যাপারটা আছে। তো তাহলে তো এখানে কিন্তু মানে সেই রাধিকা আর হচ্ছে সেই কি বলে ননদী, কি ননদী, রাধিকার ননদী, কি বুঝলাম না, মানে শ্রী রাধিকা এবং তার ননদীর সাথে তো সম্পর্কের যে ঘাটতি, সেটা তো এখানে হলো না, সঠিক হলো না। রায়বাঘিনী ননদিনী, রায়বাঘিনী ননদিনী, আসলে তুই বোধহয় রায়বাঘিনী নস। তো যাই হোক, কখনো রাত্রে হয়তো একটু মনে হয়েছে আমি একটু রাস্তায় যাই, কোনো পেছন থেকে ফলো করছে, এরকম কোনো ঘটনা কখনো তোর হয়েছে বা এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে?
তাহলে একটা ঘটনা তোমার সাথে, দর্শকদের সাথে তাহলে একটা ঘটনা শেয়ার করি। তো তখনও আমাদের পুরনো বাড়ি ছিল। কতদিন আগে মোটামুটি? এটা বছর কয়েক বছর আগে, তাও 6-7 বছর আগে। তখন আমাদের ওপরতলাটা কমপ্লিট হয়নি, তো নিচে ছিল বাথরুমটা। তো রাত 3টে তখন আমি মাকে প্রথমে ডেকেছি যে বাথরুমে যাব। তো মাকে ডেকেছি, এবার মাকে বললাম আমি গেটটা খুলে বাইরে যাচ্ছি, তুমি এসো। তো মা কোথাও একটা মানে উঠতে গিয়ে ঘুমে, স্বাভাবিক রাত 3টের সময় গাঢ় ঘুম, তো মা আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি আর মাকে ডাকিনি, তো ঠিক আছে লাইট জ্বালিয়ে নিয়েছি, আমি একা একা গেছি। এবার বাথরুমে ঢুকেছি, এবার যখন বেরোচ্ছি, এবার বেরোনোর সময় আমি দেখলাম একটা পা দাঁড়িয়ে রয়েছে বাথরুমের একটু মানে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে আছে। তো আমি ভেবেছি হয়তো বাপি। এবার আমি যখন আস্তে আস্তে দরজাটা খুলছি, মানে বাথরুমের দরজাটা, আমি দেখলাম বুট পরা। তো ভাবলাম রাত্রেবেলা বাপি কেন বুট পরবে, চপ্পল পরে। এবার আস্তে আস্তে আমি নিচ থেকে ওনার দিকে তাকাচ্ছি, ওপর দিকে আস্তে আস্তে, ওনাকে আমি অ্যানালাইসিস করছি নিচ থেকে ওপর দিকে, মানে আমি আস্তে আস্তে দরজাটা খুলছি আর আস্তে আস্তে ওনার দিকে তাকাচ্ছি। তো খোলার পরে আমি প্রথমে তার পায়ের দিকে নজর গেল, দেখলাম বুট পরা, তারপর দেখলাম ট্র্যাক প্যান্ট পরা। এবার তারপর যখন পুরোপুরি দরজাটা আমি খুলে ওনার মুখের দিকে আমি তাকিয়েছি, মানে আমার কি বলবো, গায়ের মধ্যে একদম কাটা দিয়ে উঠেছে। বললাম এটা কে? মানে একটা টোটালি আননোন একটা পার্সন, তাকে আমি চিনি না। টুপি পরা ছিল, শীতকাল ছিল, টুপি পরা, সোয়েটার পরা, বুট পরে সে দাঁড়িয়ে আছে এবং তার চোখগুলো অস্বাভাবিক লাল চোখ, হয়তো নেশাগ্রস্ত ছিলেন। সে দাঁড়িয়ে আছে। তুমি ভাবতে পারছো আমাদের বাড়িটা কিন্তু মানে যেটা রাস্তার সাইডে, সেই সাইডটা কিন্তু আমরা ইউজ করি না, আমরা পেছন সাইডটা ইউজ করি। তাহলে সেই মানুষটি রাস্তা দিয়ে এসে, আমাদের উঠোন দিয়ে এসে আমাদের বাড়ির পেছনে সেখানে দাঁড়িয়ে আছে কিনা, গেট আর বাথরুমের মাঝামাঝি একটা জায়গায়। এবং আমি দেখে তখন প্রথমে তো স্বাভাবিক আমি চমকে উঠেছি, এবং সেই জিনিসটা এখনও আমার ভীষণ বাজেভাবে আমার মাইন্ডে মানে আঘাত করেছিল জিনিসটা। এখনও আমার মাঝে মাঝে দৃশ্যটা মনে পড়ে। তো দেখলাম কালো করে একটা লোক, দেখে আমি প্রথমে চমকে গেলাম। চমকানো তো না, ওটা একদম সেই আত্মা বেরিয়ে আসার মতো অবস্থা। তো এটা ভূত প্রেত এটা আমি ভাবিনি একদমই, কারণ আমাকে মানুষই মনে হয়েছে। এবং দেখে প্রথমে তো বললাম যে চমকে উঠলাম, এবং তখন আমি উপস্থিত বুদ্ধিতে যেটা আমি ভেবেছিলাম, এবং এটা প্রত্যেকটা মেয়ের করা উচিত, তখন কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে আমি কোনো চিৎকার করিনি। কারণ যদি আমি চিৎকার করতাম তার সামনে দাঁড়িয়ে, সেই বল প্রয়োগ করতো আমার ওপর, এবং সে তার কাছে যদি কোনো অস্ত্র থাকতো, আমি তো জানি না, থাকতেই পারে, সে সেটাতে আমাকে আঘাতও করতে পারতো। আমি তখন কি করলাম, আমি কিন্তু কোনো চিৎকার করিনি তখনও তার সামনে। আমি ওনার পাশ থেকে দৌড়ে আসতে গেলাম, উনি দেখলাম এগিয়ে আসছে আমার দিকে। আমি কোনো মতে ওনাকে ছড়িয়ে দিয়ে আমি ভেতরে ঢুকলাম এবং গেটটা দিলাম, এবং আমি সাথে সাথে তালা দিয়েছি, এবং তিনি গ্রিলের যে ফাঁকাগুলো থাকে সেখানে তিনি হাত বাড়াচ্ছে রীতিমতো। তো আমি কোনো দিকে না তাকিয়ে আমি ভাবলাম না, আমার পরিবার আছে, আমি আছি, আগে আমাকে তাদেরকে সেভ করতে হবে, নিজেকে সেফ জোনে যেতে হবে এবং আমার পরিবারকে সেভ করতে হবে। আগে আমি তালা দিয়েছি, কারণ তাদের সাথে দলবল থাকতেই পারে, তাই না? দলবল থাকতেই পারে, কার কে কী টেন্ডেন্সিতে এসেছিলো সেটা তো আমি আজও জানি না। তো আমি আগে তালাটা দিলাম এবং তারপরে আমি চিৎকার শুরু করেছি। এবং ততক্ষণে আমার মা বাবা উঠে এসছেন। আমি এত জোরেই চিৎকার করেছি, লোকটা আমি দেখলাম আমার চিৎকারে উনি খুব স্লোলি আস্তে আস্তে বেরিয়ে গেল হেঁটে উঠোন দিয়ে, ঠিক আছে? কারণ উনি জানে যে ওরা উঠে আস্তে আস্তে আমি তো চলেই যাব। তো উনি আস্তে আস্তে বেরিয়ে গেলেন উঠোন দিয়ে। তারপর যে চিৎকার করলাম, আর আমাদের ওই দিকটা তো ফাঁকা বেশ, আমাদের সামনে জমিটা অনেকটা আছে, তো অনেকটা ফাঁকা। তো আমি চিৎকার করেছি, সেটা শুনে সবাই উঠে গেছে। এবার আরও যেসব পাড়ার দাদা টাদা যারা আছে সবাই উঠে এসেছিলো, এবং লাঠি হাতে পুরো খোঁজা হয়েছিল, এবং সে নেই কোথাও তাকে দেখা যায়নি। তো এই একটা মুভ, এই যে আমি মুভটা নিয়েছিলাম, আমি যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে বোকার মতো চিৎকার করতাম তার সামনে দাঁড়িয়ে, আমার সাথে অনেক খারাপ কিছু হতে পারত। একদম। সে করুক, তার সাথে আরও 5টা লোক থাকুক, বা সে কোনো অস্ত্রই ব্যবহার করুক না কেন, আমার সাথে অনেক কিছুই হতে পারত। কিন্তু আমি তখন বুদ্ধিটা লাগিয়ে আমি ভাবলাম যে না,
আগে আমি নিজে সেফ জোনে যাই, যেখান থেকে ও আমাকে ছুতে পারবে না, ও আমাকে কিছু করতে পারবে না। এবং সে চেষ্টা করছিল, যদিও সে এগিয়ে আসছিল, সে চেষ্টা করছিল। এবং আমি তার মুখের দিকে তখনও তাকাইনি, আসলে ওই সময়টা মাথায় আসেও না। আমার একটাই টার্গেট ছিল, আমি ভেতরে ঢুকে গেটটা আগে দেবো, যাতে কেউ ঢুকতে না পারে। এবং আমি যথারীতি সেটাই করেছিলাম। এবং তারপর মা বাবা উঠে আসে এবং বললামই যেটা খোঁজা হয়, এবং তাকে কোথাও পাওয়া যায়নি। তো তাহলে ভাবো মেয়েদের তাহলে স্বাধীনতাটা কোথায়? আজকে সে রাত্রেবেলা কারো বাথরুমে তো যাবেই মানুষ, কমন জিনিস, কমন ব্যাপার, প্রাকৃতিক জিনিস। তাহলে একটা দিন একটা মেয়ে একা বেরিয়েছে, সেটাও তার জন্য সেফ নয়। একটা দিন তার পরিবারের লোক তার সাথে ওঠেনি, তাতেও সে সেফ নয়। সেই দিনটারও মানে যেন এরা অপেক্ষায় থাকে, হ্যাঁ, একদম পুরো শিয়ালের মতো অপেক্ষায় থাকে হয়তো এরা, যে কখন একটা ফাঁক পাবো তাকেই ধরবো। মানে এই টাইপের মানুষরা হয়তো সেটাই করে, আমার তো সেটাই মনে হয়। এবং কি জানি, এদেরও তো সন্তান আছে, তাদের তো মা আছে, প্রত্যেকেরই মা আছে, আর কেউ না থাকুক মা তো প্রত্যেকেরই আছে। তাহলে এই যে এদের এক একটা আলাদা আলাদা বিচার সবার জন্য, বাড়ির লোকের জন্য একটা বিচার, বাইরের লোকের জন্য আলাদা বিচার, আর মেয়েরা যে কখন মেয়ের থেকে ছেলেদের কাছে মাল হয়ে যায়, এটা মানে একদম সিচুয়েশন ওয়াইজ এটা চেঞ্জ হতে থাকে, যেটা খুব খারাপ একটা বিষয়। আমাদের আজকে একটা মেয়ের সাথে যে ছেলেটা যে অন্যায়টা করলো বা করছে, তারও তো একটা মেয়ে হবে। তাহলে যখন তার সাথে এই ঘটনাগুলো ঘটবে, সে তখন বুঝতে পারবে, তার উপর তখন সেটা আসবে যে তার যে ফিলিংসটা হবে, তখন সে বুঝবে আমি কী ভুলটা করেছিলাম। যদি আমার মনে হয় না এই সমস্ত নরকের কীটদের কখনোই এগুলো মনে হয়, আমার তো মনে হয় না এই সমস্ত মানুষদের এগুলো মনে হয়। তবে এই যে তুমি যে প্রশ্নটা আমাকে করলে, তো উত্তর তো পেয়েই গেছো, যে একটা দিনের জন্য একটা মেয়ে রাত্রেবেলা বাইরে বেরিয়েছে, সেটাও তার জন্য সেফ নয়। এবং এটা আমি নিজে অভিজ্ঞতা করেছি, তাই তো। আজ তো মেয়েরা শুধু এখানে নয়, মেয়েরা কি জন্মের আগেও সেফ? সেটা তো আমরা মানে জিনিসটা ইলিগাল হওয়া সত্ত্বেও, তুমি যেটা বলতে চাইছো, জিনিসটা ইলিগাল হওয়া সত্ত্বেও কিন্তু কোথাও গিয়ে এখনও কিন্তু সেটা কন্টিনিউ হয়ে আসছে। এবং এক্ষেত্রে কিন্তু পুরোপুরি দোষটা কিন্তু শ্বশুরবাড়ির লোকদের হয়। কারণ এই যে ব্যাপারটা, কারোর বাপের বাড়ি থেকে কিন্তু কখনো এই জিনিসটা আসে না যে তোর এই যে মেয়েদের কথাই বলতে, যে মেয়ে বেবি হোক, এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বাপের বাড়ির থেকে আসে না, এই বিষয়টা কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসে। কারণ কিছু শাশুড়িদের এটাই ধারণা যে বংশের প্রদীপ লাগবে, তাই তো, বংশের প্রদীপ লাগবে, মানে শাশুড়ির প্রদীপ নয়, হ্যাঁ হ্যাঁ, মানে নিজে মেয়ে তার সত্ত্বেও ভুলে যায়। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখা যাবে তাদের হয়তো আছে বলতে একটা সরকারি ঘর, আমি খুব ওপেনলি বললাম কথাটা, তো তাদের হয়তো আছে একটা সরকারি ঘর, অথচ তাদের বংশের প্রদীপ দরকার। এবং প্রচুর ভালো ভালো ফ্যামিলি আমরা দেখব যাদের হয়তো প্রচুর টাকা পয়সা, তাদের একটি করে মেয়ে আছে, কই তারা তো ভাবছে না আমাদের বংশের প্রদীপ দরকার, তাদের তো এত কিছু, কে সামলাবে, একটি মেয়ে আছে তাদের। আমরা মেয়েদেরকে মা দুর্গা রূপে পুজো করি, তারপরেই লক্ষ্মী, সরস্বতী, কালী, আবার আমরাই কিন্তু ভ্রূণ হত্যা করি। বহু বছর একটা জার্নাল পড়েছিলাম, যেখানে বলছে এখনো পৃথিবীতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করতে গেলে গড়ে প্রায় 3টে কন্যা ভ্রূণ হত্যা করা হয়। তাহলে কি মেয়েরা শুধুমাত্র সমাজেই তারা অসুরক্ষিত, নাকি মাতৃগর্ভেও তো তারা অসুরক্ষিত? অবশ্যই জার্নিটা কিন্তু মেয়েদের গর্ভ থেকেই শুরু হয়। গর্ভে আদেও সে মানে ভূমিষ্ঠ হবে কি না, পৃথিবীতে আসবে কি না, তার জার্নিটা কিন্তু তখন থেকেই শুরু হয়ে যায়। কারণ সেখানেও একটা প্রশ্নচিহ্ন থাকে যে আদেও পৃথিবীর আলো সে দেখবে কি দেখবে না। আর তারপরে যদি জন্মে গেল, তারপর তো আরোই শুরু হয়ে যাবে। এবং আরেকটা জিনিস এখানে যেটা আমার মনে হয় বলা উচিত, যে বিদেশে তাদের মানসিকতা এতটাই উন্নত যে
তারা কিন্তু এই যে জেন্ডার রিভিল যেটা সেটাকে তারা সেলিব্রেট করে এবং বিশালভাবে সেলিব্রেট হয়। আমরা যেরকম বেবি শাওয়ারটা করি সেরকম ওরা কিন্তু বিরাটভাবে সেলিব্রেট করে এবং ওদের ওখানে কিন্তু এটা লিগাল যে তোমার মেয়ে বাচ্চা হবে না ছেলে, ওটা কিন্তু ওরা ডক্টররা জানিয়ে দেয়। কারণ ওরা জানে যে ওদের এই মানসিকতাটা নেই যে আমার বংশের প্রদীপ লাগবে তার মানে আমার ছেলেই লাগবে, এটা নয়। এবং তারা সেটা সেলিব্রেট করছে। এবং তুমি ভাবো যে আমাদের ভারতবর্ষের অবস্থা কতটা খারাপ যে আমাদের এখানে এটা ব্যান করে দিয়েছে, এটা ইল্লিগাল করে দিয়েছে যে তোমার ছেলে সন্তান হবে না মেয়ে, এটা তুমি জানতে পারবে না। সেটাও তো জানা যাচ্ছে। হ্যাঁ, সেটাও কিছু ক্ষেত্রে জানা যাচ্ছে, কিন্তু এটা লিগালি কিন্তু ব্যান, এটা জানানো যায় না। বেশ অপরাধ, একটি হত্যা সম অপরাধ, তবু তো হচ্ছে। তাহলে মেয়েরা কিন্তু, যে মেয়ে মাতৃগর্ভে সিকিউর নয়, সুরক্ষিত নয়, বাইরের সমাজ তার জন্য কেমন হবে? এর থেকে কি ভালো আশা করতে পারি আমরা? একদমই তাই। যখন হয়তো সে জানেও না যে সে পৃথিবীতে আসার পরে কি দেখবে না দেখবে, তার মাকে বাবাকে সে কিছুই জানছে না, তার আগে থেকেই এটা ঠিক হয়ে যাচ্ছে যে সে হবে কি না, মানে বেঁচে থাকবে, পৃথিবীর আলো দেখবে কিনা। তাহলে সেই দেশে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে নারী স্বাধীনতাটা শুধুমাত্র আকাশের চাঁদের মতনই। একদমই তাই। কোনো একদিন আমরা যাব, হয়তো একজন দুজন যাবে, কোনো একদিন একজন দুজন যাবে, যে দেশে যে সমাজে নারীদেরকে সব থেকে সেফ মাতৃগর্ভ, সেখানেও সে সেফ নয়। সেখানেও প্রতি মুহূর্তে তার মৃত্যু ভয়, প্রতি মুহূর্তে তাকে মনে হয় আজকের দিনটাই তার জন্য শেষ। তাহলে এই সমাজে সে কি পেতে পারে? তাই তো? একদমই তাই। আজকে একটা মেয়ে, আমি নিজেও মনে হয় কি 8টার মধ্যে ট্রেনটা বনগাঁয় ঢুকলো তো ঠিক আছে, ক্রস হয়ে গেছে মানে এই বুঝি বিপদ। আমাদের এখানে যারা বনগাঁ লাইনে যাতায়াত করে, বনগাঁ শিয়ালদা, তারা জানবে যে মোটামুটি 7টার পরের ট্রেন যেগুলো থাকে সেগুলো কিন্তু ফাঁকাই আসে। ম্যাক্সিমাম লোক হাবড়াতেই নেমে যায় এবং বনগাঁতে ট্রেনটা ফাঁকাই থাকে। এবং পুলিশ থাকেন কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম টাইম থাকেন না। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় রাত্রেবেলা যখন ট্রেন ফেরে বনগাঁয়, বিভূতিভূষণ স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ায়। এটা আমি জানি না কেন, কারণ বিভূতিভূষণে আমার তো মনে হয় না কেউ নামে অত রাত্রে, তো ওখানে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ায় এবং বিভূতিভূষণ স্টেশনটা কিন্তু অনেকটা ফাঁকা এবং কোনো আলো নেই সেখানে, এবং সেখানে কিন্তু কিছু বকাটে ছেলেরা আড্ডা দেয়। সেটা সব স্টেশনেই থাকে, কম বেশি থাকে, কিন্তু ওখানে যে অন্ধকারের মধ্যে থাকে এই যে ব্যাপারটা, তারা কিন্তু অনেক সময় উঠে আসে। এরকম ঘটনাও আমি শুনেছি, আমার আরও যারা বন্ধু বান্ধবরা আছে উঠে আসে, কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে তাদের ভাগ্য ভালো থাকে তাই কিছু হয় না, হয়তো তারা নর্মালি উঠলো নেমে গেল বনগাঁতে। কিন্তু এই যে 5টা মিনিট 7টা মিনিট একটা চাপ মেয়েটির, অবশ্যই এরকম হয়েছে। আমি আর আমার মা তখন কলকাতাতে আমি যেতাম, মানে ফিল্ম লাইনে দৌড়াদৌড়ি করছিল তখন মা বাবা আমার জন্য। তো কোনো একটা দিন আমি আর মা গেছিলাম, বাপি যেতে পারিনি। তো মা আর আমি ফিরছিলাম 9:30 10টা বাজে হয়তো। আর তখন মানে তখন তো আরোই ফাঁকা ফাঁকা থাকতো ট্রেন, মানে ওই সময়টা। এখন তো প্রচুর মেয়ে কাজ করে, তারা যাতায়াত করে। তো মনে আছে আমার, বাপি স্টেশনে দাঁড়িয়েছিল বনগাঁতে এসে, আমরা বিভূতিভূষণে যখন দাঁড়িয়েছে ট্রেনটা, আমার মনে আছে মা একদম যে দিকটা একটু ঢাকা জানলা থাকে না, মা সেখানে একদম সেটে ছিল। আমি মার কোলে পুরো মানে সিটে একদম পুরো লেফটে শুয়েছিলাম। কেন কি পুরো বগি ফাঁকা, কেউ যদি আমাদের দেখে, যদি কেউ উঠে আসে, যদি কেউ কিছু করে, যেহেতু আমরা দুজন মেয়ে আছি। তো তুমি ভাবো যে একটা মানে মেয়েদের তাহলে কি কি ফেস করতে হয় আজকে, কিন্তু একটা ছেলেদের এগুলো করতে হয় না। আজকে কোনো অনুষ্ঠান বলো, যাই বলো, আধা মেয়েরা তো এটা ভেবেই যায় না যে রাত্রেবেলা ফিরবো কি করে। আমি নিজেও যাই না, রাত্রেবেলা ফিরবো কি করে একা। এটা একটা বড় প্রশ্ন প্রত্যেকটা মেয়ে, যে রাত্রেবেলা একা কি করে ফিরবো। সেখানে দাঁড়িয়ে নারী স্বাধীনতা দুরস্ত ভাবাই যায় না নাকি? একদমই। এত মানে অনেক জায়গায় আছে ঘটা করে কেক বানিয়ে সেলিব্রেশন করছে। মেয়েটাকে নারী দিবস, মেয়েটাকে প্রশ্ন করো তো, এই যে কেকটা কাটিং করলে তোমরা, মেয়েটা কিন্তু বাড়ি যাওয়ার সময় একা যেতে পারবে না। না সে তো কি বলবো, অনেকটাই এই জায়গায় এই মুহূর্তের যে অনুষ্ঠানগুলো বা এই সমস্ত যে সামাজিক অনুষ্ঠান, এ তো অনেকটাই দেখানদারি।
দেখনদারি। অবশ্যই সেও জানে যে সন্ধ্যা নেমেছে, আমি কিন্তু একা ফিরতে পারবো না, আমার অসুবিধা হবে, তবুও সে কিন্তু দেখনদারি করে গেল, কারণ এটা একটা রিলস হবে, এটা একটা শর্ট হবে। ম্যাক্সিমাম যারা এই যে বড় বড় কথা বলে এসে এই করবো, আমাদের কেন স্বাধীনতা থাকবে না, এই করব সেই করব, যে বলে যারা, ম্যাক্সিমাম তো বেশিরভাগ ভণ্ড সব, আদেও এদের ভেতরেও সব খোকলা, ঠিক আছে? তো ওরাও জানে যে কি বললাম, কি শ্যুট হলো, এখান থেকে বেরোবো, আমি তো ভাই আমার বডিগার্ড আছে, আমি বেরিয়ে যাই, ওরা যা করে করুক। এবং ওই সেটে যে মেয়েগুলো থাকে তাদের কিন্তু সাথে কেউ আসে না, তাদেরকে একাই সাফার আসতে হয়, যারা মফস্বল, যারা একেবারে নিম্নতে কাজ করে, মানে এবং ঘটনাগুলি কিন্তু তাদের সাথেই বেশি হয়। একেবারে সাধারণ ঘরের মেয়েরা, কারণ তুমি আসলে তুমি এসি গাড়িতে করে চলে গেলে বডিগার্ড নিয়ে, একদম একদম, তাদের কিন্তু ট্রেনেই ফিরতে হবে, রাত 3টের সময় লাস্ট ট্রেন আমাদের 3টে, তখন কিন্তু একাই ফিরতে হবে তাদের, এবং তাদের সাথে ঘটনাগুলো বেশি ঘটে। যদিও এখন কর্মস্থলও কারোর জন্য সেফ নয়, আজকে মেয়েরা সাবলীল হতে চাইছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, সেটাও তাদের জন্য সেফ নয়। বাড়িটাই তো মেয়েদের জন্য সেফ হচ্ছে না আজকে, তাহলে আমরা কোথায় যাব? বাড়িতে দেখা যাচ্ছে যে তার নিজের ঠাকুরদা, এই আজকেই তো বোধহয় কোথায় দেখছিলাম যে পরবর্তীকালে নিজের নাতনিটার সাথে বাজে ব্যবহার করে আত্মহত্যা করেছে জানাজানি হওয়ার পরে। মামা, কাকা, দাদা, তুতো দাদা, এই যে বিষয়গুলো তো একটার পর একটা ঘটনা ঘটছে, তাহলে স্বাধীনতাটা কোথায়? তার প্রশ্ন তো থাকবেই। স্বাধীন তো একেবারেই নই আমরা, সেটা তো এই কিছু কিছু ঘটনাতেই প্রমাণ হয়। নিজের বাড়িতে তো নয়ই, একটা মেয়ে ভাবলো যে তাহলে সাবলীল হলে হয়তো এগুলো কমবে, সে তখন এটা ভেবে কর্মক্ষেত্রে যাচ্ছে, একটা মেয়ে নাইট ডিউটি করছে, সেখানেও তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, যেটা আর্জি করে দেখলাম আমরা। তো মেয়েটা তো না ছোট জামা কাপড় পরেছিল, না কোনো খারাপ কিছু করছিল, এখন যেটা একটা হয়েছে মেয়েরা ছোট জামা কাপড় পরবে না, সে নেশাগ্রস্ত ছিল, কোনোটাই নয়, সে নিজে ডিউটি করে সে রেস্ট নিচ্ছিল, তাহলে সেখানেও তার সাথে এটা ঘটলো। তো মেয়েরা কোনোভাবেই কোনো দিক থেকেই সেফও নয় আর স্বাধীনও নয়, এটাই বলা যায়। এখান থেকে বেরিয়ে আসার পথ কি আছে? এই যে মেয়েদের এই যে বিভিন্ন ভাবনা চিন্তা, এটা বেরোবার পথ কি? বেরোবার পথ বলতে আমি তো মনে করি যদি সঠিক রাস্তা তো এটাই যে এই যে ঘটনাগুলো ঘটবে আমরা সেগুলো নিয়ে আইনের দ্বারস্থ হব, কিন্তু প্রসিডিউরটা তো খুব লং, আর খুব কম সংখ্যক মানুষই কিন্তু বিচার পায়, খুবই কম সংখ্যক। তো সেক্ষেত্রে আমি মনে করব মেয়েরাই নিজেরাই নিজেদের বডিগার্ড হও। আজকে তুমি যখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি নিজেই ভেবে নাও, আমি বলছি না ওপেনলি, তুমি ভেবে নাও তুমি কিভাবে নিজের রক্ষাটা করবে, তুমি সাথে কি রাখবে, তাই না? কারণ কিছু একটা ঘটে গেল, তুমি হয়তো থাকলেও না, তোমার পরিবার আইনি দ্বারস্থ হলো, 2 দিন কেস চললো, একটু পপুলারিটি পেলো, সবাই টিআরপি খেয়ে নিল, শেষ। যেটা আমরা সদ্যই দেখলাম, সদ্য বললে না, রোজই হয়, হয়তো আজকেও হয়েছে, আজকে নারী দিবস, হয়তো নারী দিবসেও এরকম ঘটনা অলরেডি ঘটে গেছে, হতেই পারে, কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে। আর মাত্র 27% আসামি বা অপরাধী সাজা পায়, আর সবাই বেকসুর খালাস পেয়ে চলে যায়। তো সেই জন্যই আমি বলবো যে তোমরা নিজেরাই নিজেদের বডিগার্ড হও। যখন অন্ধকার গলি দিয়ে যাবে, তুমি ভেবে নাও তোমার সাথে কি কি থাকা উচিত, কারণ তোমাকে যখন কেউ আক্রমণ করতে আসছে, তোমরা আগে সেটার আগে প্রতিরোধ করো সেটাকে, তারপরে তো আইন আছেই। তোমার সাথে যেটা ঘটতে চলেছিল সেখান থেকে যদি তুমি বাঁচতে পারো তাকে কিছুটা আঘাত করে, তো সেটাই তো ভালো আমার মনে হয়। এর জন্য তো রাজ্য সরকার প্রতিটি স্কুলে এখন ক্যারাটে শেখাচ্ছে বাচ্চাদেরকে, বিভিন্ন ভাবে ট্রেন্ড করাচ্ছে নিজেকে সেভ করার জন্য। এটা খুবই ভালো একটা পদক্ষেপ, অবশ্যই এটা উচিত সব মেয়েদেরই এটা শেখা। আমাদের সময় যদিও তখনও শুরু হয়নি পুরোপুরিভাবে, তো এটা খুবই ভালো বিষয়। এবার সেটা তো একজন থাকলে সম্ভব, কিন্তু এখন তো এমনই অবস্থা হয়েছে একজন তো থাকে না, গ্রুপে থাকে, গ্রুপ ক্রাইমটা বেড়েছে, ক্রমশ বেড়েছে, এবং তাদের যে মানে নৃশংসতা, সেটা তো যখন
পড়ি বর্ণনা যখন দেয় নিউজে, তখন সত্যি গায়ে কাটা দেয়, চোখে জল চলে আসে সেগুলো জানলে, এবং ভাবি যে এদের মানসিকতাটা তাহলে কতটা বিকৃত, বা এরা কেমন সমাজে বড় হয়েছে যে এদের মানসিকতাটা এরকম। তো প্রতিকার যদি বলো মেয়েদের কি করা উচিত, আমি বলবো নিজেরাই নিজেদেরটা বুঝে নাও। তুমি আগে বুঝে নাও, সে যদি তারপরে আইনের দ্বারস্থ হয় হোক না, তোমার বিচার তো হয় না, তাহলে সে যদি বিচার চাইতে যায় তার বিচারও হবে না একদম। আর যখন আইন দেখছে যে সে তোমাকে আক্রমণ করতে এসেছিল, তো সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য তুমি করেছো, তো সুতরাং এমনিও তোমার বেশি কিছু অসুবিধা হবে না সেক্ষেত্রে। আইনের দিক থেকে তুমি এমন কিছু ফিডব্যাক পাবে না, উপরন্ত একটা নজির স্থাপন হবে। হ্যাঁ, একটা ঘটনা ঘটাবার আগে সে 10 বার ভাববে। এই স্বাধীনতা, এটাই নারী স্বাধীনতার কথা, তাই তো নাকি? আমি বারবার সেই নারী স্বাধীনতায় যাওয়ার করছি যে স্বাধীনতা আসলে কাগজে লেখা একটা শব্দ নয়, মাত্র 4টে অক্ষর দিয়ে একটা শব্দ নয়। স্বাধীনতা হচ্ছে নিজের মনের কাছে নিজেকে তৈরি করা। স্বাধীনতা কেউ কাউকে দেয়নি, স্বাধীনতাকে নিজেকে নিজে অর্জন করতে হয়েছে। প্রথমত তো পড়াশোনাটা করো, এবং তার পাশাপাশি ছোট থেকে এই যে গুড টাচ ব্যাড টাচ যে ব্যাপারটা, এটা জানো। এখন তো প্রত্যেকটা স্কুলেও এটা চালু হয়ে গেছে, এটা জানো, এবং তোমার মায়ের সাথে সব কথা শেয়ার করো। এটা প্রথম, আমি ফার্স্ট পয়েন্ট এটাই, যে তোমার মায়ের সাথে সব কথা শেয়ার করো। ভালো হলো খারাপ হলো যেটাই হোক, বাবাকে না বলতে পারো মাকে বলো। ভয় পাবে কেন? তোমারই তো মা, ভয় পাওয়ার কিছু নেই। যেটাই ঘটবে মায়ের সাথে শেয়ার করো, এবং তোমার ফ্রেন্ড সার্কেলটা, তুমি কাদের সাথে মিশছো, তারা কেমন, এটা কিন্তু অনেকটা ম্যাটার করে। ভীষণ ভীষণ মানে কোনো খারাপ ঘটনা ঘটার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ম্যাটার করে। তো সেক্ষেত্রে আমিও যেরকম, সেটা আমার মাই গাইড করতো। আমার মানে ছোটবেলার কথা বলছি, আমার ফ্রেন্ড সার্কেলটা কেমন আছে আমার মা খুব যাচাই করতো সেক্ষেত্রে। তার জন্য বকাবকিও খেয়েছে অনেক। এবং আরেকটা জিনিস, তুমি বেশি বোঝো আমার থেকে। এবং আরেকটা এটা খারাপ জিনিস আমি বলবো, মানে ছোট থেকেই এটা, এই যে বলো ছেলে মেয়ে ডিস্টেন্স, মানে ডিফারেন্স যে ব্যাপারটা, এটা কিন্তু ছোট থেকেই আমাদের মাইন্ডে সেট হয়ে যায়। কেন? কারণ এই যে ঘটনাগুলি ঘটছে সেগুলোর কারণে কিন্তু মায়েরা প্রথমেই ছোটবেলায় বলে দেয় ছেলেদের সাথে খেলবি না। একদম, সেটা আমাদের ভালোর জন্যই বলে। আর কোথাও গিয়ে এখন মনে হয় বেশ করেছে বলেছে, সত্যি। এখন যখন দেখি, আর এখন তো মেয়েরা অনেকটা ওপেন হয়েছে, মানে পাস্টে যে সমস্ত ঘটনা তাদের সাথে ঘটেছে সেগুলো তারা এখন শেয়ার করে, যে খেলতে গিয়ে তোমার বা স্কুলে বা কলেজে কি কি ঘটনা ঘটেছে তাদের সাথে, বা তাদেরই হয়তো পরিচিত, তাদের আত্মীয় কোনো মলেস্ট করেছে, সেগুলো এখন মেয়েরা ওপেন বলে। তো সেগুলো এখন যখন পড়ি, আগের দিনও পড়ছিলাম একটা এরকম, যে খেলার সাথী 2 বছরের হয়তো ডিস্টেন্স, তাহলে একটা 15 বছরের বাচ্চার মানসিকতা এরকম কেন হবে? তাহলে সে কেমন জায়গায় থাকছে, সে ফোনে কি করছে, তার আশপাশ বন্ধু বান্ধব, এটা তো মা বাবার নজর রাখা উচিত। একদম। যদি মা বাবা নজর রাখে তাহলেই কিন্তু এই যে ছেলেটা নিশ্চয়ই সেরকম ছাড় পেয়েছে বলেই আজকে ওর মানসিকতাটা ওরকম হয়ে গেছে। একটা 15 বছরের বাচ্চাই, তাহলে তার মাথায় এটা কি করে আসে যে আমি মলেস্ট করবো একটা মেয়েকে? তো যাই হোক, তো ছোট থেকেই এই গণ্ডিটা কিন্তু আমাদের মেয়েদের ছোট থেকেই হয়ে যায় যে ছেলেদের সাথে মিশবে না। কারণ কার মনে কি থাকে মায়েরা জানে না, আমরা তখন খুবই ছোট থাকি। তো এটা যেটা একটা বললাম, সব কথা মায়েদের সাথে শেয়ার করবে যাই ঘটুক না কেন। আর তারপর যেটা আস্তে আস্তে যখন পড়াশোনার দিকে যাবে, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, এবং তারপরেই তুমি ভেবে নেবে তোমার যেটাতে ইন্টারেস্ট থাকবে, কিছু একটা করো অন্তত। আমি বারবার মানে আমারও যারা কাছাকাছি ছোট যারা আছে, আমি তাদেরও সবসময় একটা কথাই বলি যে কিছু একটা করো। এবং আমার মায়ের কথা এখানে একটু আমি বলি, যেহেতু মানে আমার ক্ষেত্রে কিন্তু আমার মা আমার কাছে একটা মানে আইকনের জায়গা। কারণ আমার মায়ের খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, এবং তারপরে যেহেতু আমার বাবা অনেক বেশি এডুকেটেড ছিল, তো সেক্ষেত্রে এখানে আমার দিদা কিছুটা ইন্সপায়ার করেছিল, যে সেখান থেকে কিন্তু আমার মা পড়াশোনাটা ছাড়েনি। আমার দাদা হয়েছে, আমি হয়েছি, এবং আমার মা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে গ্র্যাজুয়েট হয়ে গেছে, এবং সে এখন চাকরি করছে, সরকারি চাকরি করছে। তো সেই জায়গাটা থেকে আমার মায়ের ওটা আমি দেখেছি, যে মাও বরাবর এটাই, যে মানে আমি
চাকরি ছাড়বো না, যা খুশি হয়েছে চাকরি ছাড়া যাবে না, কারণ নিজের পায়ে দাঁড়ানো এটা যে কতটা ইম্পর্টেন্ট। একদম। আর নিজের ব্যাংক ব্যালেন্স থাকলে কারো ধার ধারতে হয় না। একদম, এই কথাটা আমি শুনে বড় হয়েছি। এটাই স্বাধীনতা। তো আমি নিজে এটা শুনে বড় হয়েছি তো, এবং এখনও শুনি, এখনও আমার মামাকে এটাই বলে ব্যাংক ব্যালেন্সটা বানা। তো সেক্ষেত্রে বলবো তোমাদের যে যখন ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে গণ্ডিটা পেরোবে, তারপরে তোমরা এটাতে তোমার ইন্টারেস্ট কিসে আছে, তোমার পড়াশোনা করতে ভালো না যে তুমি ছবি আঁকো, মেকআপ আর্টিস্ট হও, মেহেন্দি আর্টিস্ট, অনেক অপশন এখন, প্রচুর অপশন এখন। তো বাট করো, নিজের পায়ে দাঁড়াও। চট করে বিয়ে করে নিলাম এটা কোনো সলিউশন নয়, এটা কোনো সলিউশন নয় যে চট করে আমি বিয়েটা করে নিলাম। তুমি কাজ করো, অভিজ্ঞতা বানাও, 4-5 বছর কাজ করো, ব্যাংক ব্যালেন্স বানালে একটা, তারপরে তোমার মনে হলো যে না আমি এবার আমার মনে হয় আমার সংসার করতে আমি পারবো, তারপরে তুমি বিয়ে করো। তাহলেই তোমার জীবনটা আমার মনে হয় সুন্দর সাজানো গোছানো হবে। আর যদি এদিক ওদিক করো, মানে এই যে তোমার 18-19 বছরে যে ব্যাপারটা হয় যে আর কিছু চাই না, বিয়ে হলেই হয়ে যাবে, হ্যাঁ ওটাই ফুলফিল, মানে এটাই আমার জীবনের অ্যাচিভমেন্ট, মোটো এটাই, মোটো এটাই অ্যাচিভমেন্ট। তো সেটা যদি করো তাহলে ওই হয়ে গেল। তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হলাম, সেটা হচ্ছে শিক্ষা চাই এবং তার সাথে সাথে কিছু করো, না হলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ, তাই তো? একদমই তাই। আজ কিন্তু আমরা শেষ করব এই পর্বের আরও একটা অংশ। পরবর্তীকালে তিতলিকে আবারও আমরা ডাকবো বা তিতলির কাছে বলবো যে আবার কিন্তু এরপরে অন্য একটা বিষয় নিয়ে আমরা বসবো। তিতলি ভালো গল্প করে, অনেক অভিজ্ঞতা ওর, হয়তো বয়সটা খুবই কম। তো আজ প্রথম আমাদের সঙ্গে তিতলি এলো, আমরা তিতলিকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো আরও একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নমস্কার।